মারা গেছেন। বাঁশদ্রোণীর এই রাস্তা ধরে রোজ বাড়ি ফিরতেন বছর 60-এর দিলীপ কুমার সাহা। এই গলি আজ থমথমে। গতকাল এই রাস্তা ধরে বেরিয়েছিল দিলীপ বাবুর শেষ যাত্রা। দিলীপ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওনার বাড়ির এই ঘর থেকে। পাশে রাখা ছিল একটি সুইসাইড নোট। প্রাথমিক অনুমান আত্মহত্যা, কিন্তু শোকাহত পরিবারের দাবি উনি এনআরসির ভয়ে নিজের প্রাণ নিয়েছেন। দিলীপ বাবুর কোনো কি রোগ ছিল? ওই যে সুগার, আর কিছু না, সুগার ছিল। সুগারের থেকে না উনি একটু নার্ভের পেশেন্ট হয়ে গেছিল। নার্ভের পেশেন্ট থেকে এই 3 সপ্তাহ ধরে না উনি কেমন খাওয়া দাওয়া একটু বন্ধ। ওই এক কথা, কিন্তু বাংলাদেশে আমাকে নিয়ে যাবে, আমাকে বাংলাদেশে নিয়ে যাবে, আমাকে ওই ক্যাম্পে রাখবে, সবার সঙ্গে ওই একই। লোক বুঝাচ্ছে, ও কিছুতেই মানছে না। এমনি ডিটেলস তো সব পেয়েই গেছে, সব রকম নিউজ চ্যানেল থেকে তো এসেছিল, তারা তো পেয়েই গেছে। ওখানে আর নতুন করে কিছু বলার আছে? মা যেটা বলে দিয়েছে সেটা। পরিবারের লোকজন ক্লান্ত, বারবার এক জিনিস বলতে বলতে। 30 বছরের বৈবাহিক জীবনের গল্পে আসা হঠাৎ এক অকল্পনীয় ইতি। ছেড়ে গেছে কত প্রশ্ন পরিবার ও সমাজের জন্য। নাগরিকত্বের মূল্য কি এক প্রাণের থেকে বেশি? কিছু কাগজের মূল্য কি ভালোবাসার থেকে বেশি? কাল তার পরনে ছিল লাল শাড়ি, আজ তা হয়েছে সাদা। সিঁদুরটি এখনো ধুয়ে যায়নি আরতি সাহার স্মৃতি থেকে। এনআরসি ছিল, আর কোনো সমস্যা তার ছিল না, তার শুধু এনআরসি ছিল। এই করে করে এসেছে। কোথায় আমি পৃথিবীতে মানুষ ছিল, কোথায় আমি পটি করব, কোথায় থাকবো? বললাম না, তোমার নেবে না গেলে আমরা সবাই যাব না, তোমরা এই দেশের মানুষ। বাংলাদেশে তুমি 72 সনে আসছো, তোমার কেন নেবে এখন? আমি না খবরে দেখেছি, পেপারে দেখেছি, পেপার পরে রোজ দেখো বস্তা ভর্তি পেপার, পেপার আর খবর, পেপার খবর। ওদের কাছে মরবো না, আমি মরলে নিজে মরে যাবো। আমার ছেলে আমি বুঝাতাম না, তুমি একা যাবে না, মিলে তো আমরাও তোমার সাথে যাবো। চোখে চোখে রাখতাম, কত চোখে চোখে পুরো। আপনার ছেলেরও জন্ম এখানেই তো? হ্যাঁ, আমারও জন্ম এখানে, ছেলেরও জন্ম আসছে 72 সালে। তখন ওনার বয়স ছিল কত, 8 বছর মনে হয়, 7-8 বছর, ওইটুকু বয়স। বাংলাদেশ তো জানোই তখন কিভাবে সব পরিস্থিতি, ওরা 6 বোন 1 ভাই ছিল। তখন আমার শাশুড়ি ওই যে মুসলমানদের অত্যাচারে করে করে নিয়ে আসছে, কিছুই করতে পারেনি তখন। বাংলাদেশে কি থাকে জন্ম কাঠার, ওই সব বনে বনে দেরি করে করে কার কতটা করে করে তারপরে সব বানিয়েছে। ওনাকে আগে কখনো মানসিক কোনো অসুবিধা? মানসিক অসুবিধা কি, সুগারটা তো ধরা পড়ছিল, হয় না এখন? সুগারটা ধরা পড়লে যা হয়, ওই সুগারটা ধরা পড়ার থেকেই উনি মানে একটু অন্যরকম হয়ে গেছিল, যে সুগার কিছু খেতে পারে না, কিছু না। আবার সুগার দেখানো হলো, একটু
একটু আম ঠাম খেলে তো হয় একটু, তারপরে ঠিক। তারপর ওই যে খালি পেপার পড়তো আর ওই মেন্টালিটি, ও পেপার পড়তো খালি, আর খালি বাড়ি এসে দেখতো খবর। আমি বলছি, তুমি ওগুলো বন্ধ করো, পেপার বন্ধ করো, খবর বন্ধ করো, ওগুলো দেখো না, তুমি দেখো না। আগে যখন এই 2019 সালে এনআরসি সিএ নিয়ে আলোচনা হচ্ছিল তখনও ওরকম ভয় পেয়েছিলেন না? এবার ইদানিং বেশি ভয়? এই তো ইদানিং, তখন ওই সব না, এখন ইদানিং ওগুলো দেখেছে যেগুলো ও দেখছে না ওর জন্য, তখন ওগুলো নিয়ে কালচার করে না। আমার তো বিয়ে হয়ে আসলো তখন ওই সবে কিছুই ছিল না। ওনার ভোটার আইডি কার্ড আছে তো? সব আছে ওনার। ভোট দিতেন? হ্যাঁ, ভোট দিতেন। এই যে তোমার বাড়ির দলিল সবই তো ওনার, সবই আছে তো সব। আধার তবুও কার্ডও আছে? বুঝাতাম, হ্যাঁ সব আছে, আধার কার্ড, প্যান কার্ড, সব রেশন কার্ড, সব সব আছে, সব করা হচ্ছে সব। তবুও খালি ওই ভয় পেত, বাংলাদেশ থেকে আসছি যদি নিয়ে চলে যায়। ওরে সে মানে কি বলো তো, অন্য সব লোকেদের মতো তো স্ট্রং ছিল না, খুব নার্ভ মানে ছিল, হ্যাঁ উইক ছিল, মানে যে কোনো জিনিস এলে। বিহারের তো উনি জানতেন? হ্যাঁ দেখেছে তো ওগুলো, বিহারে দেখেছে, তোমাদের আসাম, যেখানে যেখানে সব। আপনি আপনি সরকারকে কিছু বলতে চাইবেন না? এরকম অনেক মানুষ আছে যারা নাকি বলেছি তো, আমি বলেছি যে আমার মতো যেন কারোর এরকম না হয়, এরকম ক্ষতি যেন কারোর না হয়, সেই তোমরা সেরকম, আপনারা সেরকম স্টেপ নিন যাতে এরকম না হয় কারো। আজকে আমার এরকম হচ্ছে, আরও অনেকের তো হবে, এরকম স্টেপটা নিন যাতে না হয়। আর কি বলবো বলো, আর তো আমার কোনো সমস্যা নেই, আরও কোনো প্রবলেম নেই, শুধু সেইটা করে করেই চলে এই যে গেছে। ক্ষণে ক্ষণে শুধু বলছে কাগজ দেখাও তুমি ভারতীয় কিনা। হ্যাঁ এইগুলো, ওই যে যদি এসে ব্যাগ বলে যে আমার বাংলাদেশের, আমি কি দেখাবো, খালি এই ভয় পেত। আমার তো বাংলাদেশে কিছু নেই, আমি কাঁদছি এরকম যেন আর কেউ কাঁদে না। এখন তারা তো একটু বলে দেবে যে এর থেকে এরকম হচ্ছে বা এর সময় থেকে এরকম সময় হবে, সে তো কিছু প্রচার করে না, করেছে করে না, শুধু ওই সব প্রচার করে গেছে তারা। সে ভয়ে ভয়ে চলে গেল, সে তো আর কোনো স্ট্রং নেই। সে একটা শান্ত পুরুষ ছিল, শান্ত ছেলে, ভয়ে ভয়ে সে চলে গেল। করো, রুখার জন্য রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। মানুষটার প্রতি অনেক চাপ পড়ে যাচ্ছে। আপনি ভালো থাকবেন, আমি পরে আবার আসবো। রুখে দাও, রুখে দেবে, দাঁড়িয়ে তোমরা একটা সমস্যার সমাধান করো। এরকম দেখবে কত মানুষ এভাবে চলে যাবে, কত মানুষ চলে যাবে সংসার ছেড়ে, কত কষ্ট, বিন্দু বিন্দু করে সিন্ধু করে আজকে এটুকু গুছিয়েছিল, আজকে তার সোনা সংসার ছেড়ে গেল গিয়ে, সোনা সংসার ছেড়ে চলে গেল গিয়ে। পাচ্ছি না, ঘর পাচ্ছি না। একটা বয়স্ক মানুষ আর বুড়ো মানুষ। দেখুন আমাকে সবাই বকছে কিনা, আপনি যদি কাঁদেন আমাকে আরো বকবে, আপনি চুপ করুন না। আসলে না কি বলুন তো দাদাভাই, কালকে সকাল 9টা থেকে বুঝি চলছে আমি। তো, এবার ওনার পরিস্থিতিটা কি না, একদম একদম, আর না। এবার উনি যদি অসুস্থ হয়ে পড়ে তখন তো আমাদের অসুবিধা একদম। হতে হবে। না সংসার ছিল আমার। আচ্ছা, আর না, আর না। ঠিক আছে মামি, আর কেঁদো না, চুপ করো চুপ করো, আর কেঁদো না, চুপ করো। হ্যাঁ, মানুষ এই যে চলে যাবে, তারপরে মানুষগুলোরে নিয়ে নেবে, নিয়ে গিয়ে তারপরে বন্ধ করবে, মানুষ হত্যা করবে, এরকম তো কোনো হয় নাই, কোনো পার্টি এসব করে নাই। সৎ যারা তারা যাবে গিয়ে, আর অসৎ যারা তারা পড়ে থাকবে, দেখবে। আমি থানায় গেছিলাম। দাদা আমাকে একটু আধার কার্ডটা একটা দেখাতে পারবেন? আমি এনটিটি বাংলা সাংবাদিক। আমি মায়ের সঙ্গে কথা বলেছি, আমি আপনাদের আর বিরক্ত করবো না, শুধু আমি একটু আধার কার্ডটা ছবি নিতে চাইছিলাম, যদি অসুবিধা না হয়।
আর ভোটার আইডি কার্ডটা, নেই। ভোটারটা নেই। হ্যাঁ আছে, কোথায় তারকেশ্বর আছে। পাপাদার দোকানে যেতে হবে। কোন ছবি দেবে, ছবিটা সিলেক্ট করেছো? হ্যাঁ করে বিকালবেলা যাবো। ছোট্ট নাতনি ছিল দিলীপ বাবুর প্রাণ। দাদু নেই সামনে, তাই থামছে না তার কান্না। দিলীপ বাবু 1972 সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। ওনার কাছে আছে সব কাগজ। ধরা গলায় ছেলে বাড়ি ফিরেই ফোল্ডার খুলে দেখালেন ওনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য সকল জরুরি কাগজ। সব কাগজেই লেখা আছে দিলীপ বাবুর নাম। এই পরিবার ও পাড়ার সকলের মনেও আছে দিলীপ বাবুর নাম লেখা। বার্থ সার্টিফিকেট বাংলাদেশেও ছিল না। এখানেও দিলীপ বাবুর বার্থ সার্টিফিকেটটি হয়নি। সব কাগজের সাথে এখন ডেথ সার্টিফিকেটও প্রমাণ। দিলীপ সাহা ছিলেন ভারতীয়। 2019-এ যে চিৎকার উঠেছিল কাগজ দিখানা পড়েগা, কাগজ নেহি দিখাएंगे, সে তর্ক, সে বিতর্ক আজকে খুব ব্যক্তিগত হয়ে এ দরজা দিয়ে প্রবেশ করেছে দিলীপ সাহার বাড়িতে। উনি আর নেই। পরিবারের দাবি এই কাগজ দেখানোর দাবি আর এই এনআরসির ভয় উনি নিজের জীবন শেষ করেছেন। বিগত 3 সপ্তাহ ধরে যবে থেকে বিহারে SIR শুরু হয়েছে এবং এই ধরপাকড় যতদিন শুরু হয়েছে তাতে ওনার মনের মধ্যে এক নতুন আশঙ্কার জন্ম নিয়েছিল। 1972 সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং তারপর নিজের সংসার এখানেই গড়ে ওঠে। সে সুখের সংসার আজকে এক দুঃখের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। পরিবারের দাবি যে যা ওনাদের সঙ্গে হয়েছে তা যেন আর কারোর সঙ্গে না হয়। বহু মানুষ এই NRC CA এর ভয়ে ভীত। অনেক মানুষ যারা বাংলাদেশ থেকে 1971-72 সালে এসছেন তাদের কাছে হয়তো বাংলাদেশের কোনোই কাগজপত্র নেই। তাই ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও নাগরিকত্ব প্রমাণের দাবিতে নতুন করে কাগজের বহন বইবার সাহস তাদের মধ্যে নেই, জোগাড়টুকুনো নেই। কাগজ কোত্থেকেই বা আনবেন, জন্মপত্র কোত্থেকেই বা আনবেন, এই ভয়, এই ভীতি অনেকের। সত্য কি এখনও অধরা। পুলিশ ইনভেস্টিগেট করছে, সুইসাইড নোট পাওয়া গেছে, কিন্তু পরিবারের বক্তব্যকে ছুঁড়ে ফেলা যায় না, তাদের চোখের জলকে ছুঁড়ে ফেলা যায় না। পরিবারের দাবি যা ওনাদের সঙ্গে হয়েছে আর কারোর সাথে যেন না হয়। আর ওনারা স্পষ্ট ভাষায় বলছেন ইলেকশন আসলে রাজনীতি হয়, আর এই রাজনীতি তাদের জীবনে, তাদের জীবন থেকে একজন ভালোবাসার মানুষটিকে নিয়ে নিয়েছে। বাড়ির উপরে ছাদ আছে, নিজের বাড়ি, তার পরিচয়পত্র আছে, কিন্তু বাড়ির মানুষটি অর্থাৎ দিলীপ সাহা আজ আর নেই। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে তমাল সাহা, NTT বাংলার জন্য।